হ্যালো স্টুডেন্টস, স্টাডি রুমে তোমাদের সকলকেই স্বাগতম। আজকের ক্লাসে আমরা ক্লাস 9-এর রায় মার্টিন 2023 প্রশ্ন বিচিত্রার ইতিহাসের থার্ড ইউনিট টেস্টের 14 নম্বর স্কুলের প্রশ্নোত্তরগুলি করব। ইতিহাসের আগের স্কুলের প্রশ্নোত্তরগুলি তোমরা যদি দেখে না থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে গিয়ে দেখে নেবে। নিচে ডিসক্রিপশনে লিঙ্ক আমি দিয়ে রাখলাম। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করে রেখো, তাহলে পরে ক্লাসের ভিডিওগুলি আমি আপলোড করলেই তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তাহলে শুরু করা যাক। বিভাগ কয়ে আছে, সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। 1 নম্বর প্রশ্ন হলো, প্রাক ফরাসি বিপ্লব যুগে চার্চকে দেওয়া কর ছিল, এর উত্তর হবে টাইট। 2 নম্বর প্রশ্ন হলো, লেতর ফিলজফিক গ্রন্থের লেখক হলেন, এর উত্তর হবে ভলতেয়ার। 3 নম্বর প্রশ্ন হলো, ড্যাশ খ্রিস্টাব্দের 28 জুলাই রোবসপিয়ারকে গিলোটিনে হত্যা করা হয়, এর উত্তর হবে 1794 খ্রিস্টাব্দে। 4 নম্বর প্রশ্ন হলো, কোড নেপোলিয়নের মোট ধারা ছিল, এর উত্তর হবে 2287টি। 5 নম্বর প্রশ্ন হলো, ইটালিতে সিজলপাইন প্রজাতন্ত্রকে যে নামে আখ্যা দেওয়া হয়, এর উত্তর হবে ইটালি প্রজাতন্ত্র। 6 নম্বর প্রশ্ন হলো, রাশিয়ার সঙ্গে ফ্রান্সের টিলসিটের সন্ধি স্বাক্ষরিত হয়, এর উত্তর হবে 1807 খ্রিস্টাব্দে। 7 নম্বর প্রশ্ন হলো, ড্যাশের মতে জাতীয়তাবাদ হলো জাতীয়তা ও দেশপ্রেম এই দুটি প্রাচীন ভাবের আধুনিক এক আবেগময় অনুভূতিপ্রবণ সংমিশ্রণ ও অতিরঞ্জন, এর উত্তর হবে হায়েসের মতে। 8 নম্বর প্রশ্ন হলো, প্রিন্স মেটারনিক ছিলেন ড্যাশ প্রধানমন্ত্রী, এর উত্তর হবে অস্ট্রিয়ার প্রধানমন্ত্রী। 9 নম্বর প্রশ্ন হলো, কার্বোনারি নামে গুপ্ত সমিতিটি গড়ে উঠেছিল, এর উত্তর হবে ইটালিতে। 10 নম্বর প্রশ্ন হলো, বাষ্পীয় ইঞ্জিন আবিষ্কার করেন, এর উত্তর হবে জেমস ওয়াট। 11 নম্বর প্রশ্ন হলো, ড্যাশের মতে রাষ্ট্র শ্রেণী শোষণের যন্ত্র, এর উত্তর হবে কার্ল মার্কসের মতে। 12 নম্বর প্রশ্ন হলো, ইঞ্জিনে টানা প্রথম রেলগাড়ি চলাচল শুরু হয়, এর উত্তর হবে 1825 খ্রিস্টাব্দে। 13 নম্বর প্রশ্ন হলো, রুশ বিপ্লবের প্রাককালে রাশিয়া যে বংশের শাসন প্রতিষ্ঠিত ছিল, এর উত্তর হবে রোমানভ। 14 নম্বর প্রশ্ন হলো, রাশিয়াতে এপ্রিল থিসিস ঘোষণা করেন, এর উত্তর হবে লেনিন। 15 নম্বর প্রশ্ন হলো, ড্যাশ খ্রিস্টাব্দের 8 জানুয়ারি প্রেসিডেন্ট উইড্রো উইলসন 14 দফা নীতি ঘোষণা করেন, এর উত্তর হবে 1918 খ্রিস্টাব্দের। 16 নম্বর প্রশ্ন হলো, ক্যাশ অ্যান্ড ক্যারি নীতির প্রবক্তা ছিলেন, এর উত্তর হবে রুজভেল্ট। 17 নম্বর প্রশ্ন হলো, জার্মান সংসদের নাম ছিল, এর উত্তর হবে রাইখস্ট্যাগ। 18 নম্বর প্রশ্ন হলো, 6 ও 9 আগস্ট জাপানের দুটি শহর হিরোশিমা ও নাগাসাকির ওপর পারমাণবিক বোমা নিক্ষেপ করা হয়, এর উত্তর হবে 1945 খ্রিস্টাব্দে। 19 নম্বর প্রশ্ন হলো, প্রথম বিশ্বযুদ্ধের পর আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠার জন্য গঠিত হয়, এর উত্তর হবে জাতিসংঘ। 20 নম্বর প্রশ্ন হলো, বর্তমানে নিরাপত্তা পরিষদের মোট সদস্য সংখ্যা হলো, এর উত্তর হবে 15টি। এরপরে বিভাগ ক্ষয় আছে, একটি বাক্যে উত্তর দাও। 1 নম্বর প্রশ্ন হলো, লেত্রো দ্য গ্রেস বলতে কি বোঝো? এই প্রশ্নের উত্তরটি আমি খুঁজে পাইনি, খুঁজে পেলে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবো। এছাড়া তোমাদের মধ্যে যদি কারোর এই প্রশ্নের উত্তর জানা থাকে কমেন্টে অবশ্যই জানিও। 2 নম্বর প্রশ্ন হলো, 1832 খ্রিস্টাব্দে কে ইয়ং ইটালি দল গড়ে তোলেন, এর উত্তর হবে ম্যাথসিনি। 3 নম্বর প্রশ্ন হলো, কত খ্রিস্টাব্দ থেকে টেলিগ্রাফ দ্বারা সংবাদ প্রেরণের ক্ষেত্রে তড়িৎ শক্তির ব্যবহার শুরু হয়, এর উত্তর হবে 1787 খ্রিস্টাব্দে। 4 নম্বর প্রশ্ন হলো, পপুলা দা ইটালিয়া নামে একটি পত্রিকা কে প্রকাশ করেন, এর উত্তর হবে মুসোলিনি। এরপরে আছে ঠিক বা ভুল নির্ণয় করো। 1 নম্বর প্রশ্ন হলো, 1798 খ্রিস্টাব্দে নেপোলিয়ন ব্রিটিশ সেনাপতি নেলসনের কাছে পরাজিত হন, এটি ঠিক হবে। 2 নম্বর প্রশ্ন হলো, প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয় 1915 খ্রিস্টাব্দের 28 জুন, এটি ভুল হবে। 3 নম্বর প্রশ্ন হলো, দ্য এজ অফ এক্সট্রিমস গ্রন্থের লেখক হলেন ঐতিহাসিক এরিক হবসন, এটি ঠিক হবে। 4 নম্বর প্রশ্ন হলো, জন্মলগ্নে জাতীয় সংঘের সদস্য সংখ্যা ছিল 50টি, এটি ভুল হবে। একটি ছোট্ট রিকোয়েস্ট করবো তোমাদের কাছে, আমাদের আজকের ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। এটি তোমাদের জন্য ফ্রি হলেও এতে আমি অনেক মোটিভেট হই পরের ভিডিও তাড়াতাড়ি বানানোর জন্য। এরপরে আছে ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাও।
1 নম্বরে আছে সামাজিক চুক্তি, এর উত্তর হবে রুশো। 2 নম্বরে আছে মেটার্নিক, এর উত্তর হবে অস্ট্রিয়ার প্রধানমন্ত্রী। 3 নম্বরে আছে রুজভেল্ট, এর উত্তর হবে আমেরিকার রাষ্ট্রপতি। 4 নম্বরে আছে তোষণ নীতি, এর উত্তর হবে ইংল্যান্ড ও ফ্রান্স। এরপরে আছে নিম্নলিখিত বিবৃতিগুলির সঙ্গে সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করো। 1 নম্বর বিবৃতি হলো জার দ্বিতীয় আলেকজান্ডারকে মুক্তিদাতা জার বলা হয়, এর উত্তর হবে ব্যাখ্যা বি, মুক্তির ঘোষণার মাধ্যমে তিনি রাশিয়ার ভূমিদাসদের মুক্তি দেন। 2 নম্বর বিবৃতি হলো কাল্পনিক সমাজতান্ত্রীরা মনে করতেন যে সকল সম্পত্তির ওপর মালিকানা থাকা উচিত, এর উত্তর হবে ব্যাখ্যা এ, তারা ব্যক্তিগত সম্পত্তির ধারণার বিরোধী ছিলেন। 3 নম্বর বিবৃতি হলো জার্মানিতে ন্যাৎসিবাদের উদ্ভব ঘটে, এর উত্তর হবে ব্যাখ্যা এ, বিরোধী শক্তির দুর্বলতার সুযোগে হিটলার জার্মানিদের আর্থিক স্থিতিশীলতার আশ্বাস দিয়েছিলেন। 4 নম্বর বিবৃতি হলো দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তীকালে বিশ্বব্যাপী ঠান্ডা লড়াই রাজনীতির সূচনা হয়, এর উত্তর হবে ব্যাখ্যা বি, মার্কিন পুঁজিবাদ ও সোভিয়েত সাম্যবাদের মধ্যে আদর্শগত সংঘাত দেখা দিয়েছিল। 5 নম্বর বিবৃতি হলো জাতিসংঘ শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠার ক্ষেত্রে বিশেষ সাফল্য লাভ করেনি, এর উত্তর হবে ব্যাখ্যা বি, মার্কিন সমর্থন থেকে জাতিসংঘ বঞ্চিত ছিল। এরপরে বিভাগ গয়ে আছে 2টি অথবা 3টি বাক্যে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। 1 নম্বর প্রশ্ন হলো ফরাসি বিপ্লবের প্রাক্কালে বুর্জোয়া কাদের বলা হতো, এর উত্তর হবে ফরাসি সমাজে বুর্জোয়া বলা হতো তৃতীয় সম্প্রদায়ভুক্ত মধ্যবিত্তদের। এরা ছিলেন বিদ্যা বুদ্ধি ও ধন বলে বলীয়মান, কিন্তু বংশ কল্যাণের অভাবে তারা সমাজ ও রাষ্ট্রের বিশেষ মর্যাদা পেতেন না, এরা ছিলেন অধিকারহীন শ্রেণী। বুর্জোয়াদের মধ্যে 3টি স্তর ছিল, 1 নম্বর উচ্চ বুর্জোয়া, 2 নম্বর মধ্য বুর্জোয়া ও 3 নম্বর নিম্ন বুর্জোয়া। 2 নম্বর প্রশ্ন হলো জেকোবিন দল যে অঙ্গগুলির সাহায্যে শাসন কাজ করত সেগুলি কি কি, এর উত্তর হবে সন্ত্রাসের শাসনের প্রধান অঙ্গগুলি ছিল 1 নম্বর জননিরাপত্তা কমিটি, 2 নম্বর সাধারণ নিরাপত্তা কমিটি, 3 নম্বর সন্দেহের আইন, 4 নম্বর বিপ্লবী আদালত এবং 5 নম্বর গিলোটিন যন্ত্র। 3 নম্বর প্রশ্ন হলো ফরাসি বিপ্লব সৃষ্টিতে সংবাদপত্র ও অন্যান্য গণমাধ্যমের ভূমিকা কি ছিল, এই প্রশ্নের উত্তরটি আমি খুঁজে পাইনি, খুঁজে পেলে অবশ্যই কমেন্টে জানিয়ে দেওয়া হবে। 4 নম্বর প্রশ্ন হলো ফ্রান্সের ইতিহাসে শত দিবসের রাজত্ব বলতে কি বোঝো, এর উত্তর হবে 1814 খ্রিস্টাব্দের মিত্রশক্তির কাছে পরাজিত নেপোলিয়নকে ফ্রান্সের সিংহাসনচ্যুত করে এলবা দ্বীপে পাঠানো হয়। নেপোলিয়ন 1 বছরের মধ্যেই 1050 জন সৈন্য নিয়ে এলবা দ্বীপ থেকে ফ্রান্সে ফিরে আসেন। এই সময় নেপোলিয়ন ফ্রান্সে 1815 খ্রিস্টাব্দের 20 মার্চ থেকে 29 জুন পর্যন্ত 100 দিন রাজত্ব করেন, একেই শত দিবসের রাজত্ব বলা হয়। 5 নম্বর প্রশ্ন হলো অস্ট্রালিজের যুদ্ধ কবে কাদের মধ্যে হয়, এই প্রশ্নের উত্তরটি আমি খুঁজে পাইনি, খুঁজে পেলে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবো। এছাড়া তোমাদের মধ্যে যদি এই প্রশ্নের উত্তর কারো জানা থাকে কমেন্টে অবশ্যই জানিও। 6 নম্বর প্রশ্ন হলো 1815 খ্রিস্টাব্দের ভিয়েনা সম্মেলনে 4 প্রধান বা বিগ 4 নামে কারা পরিচিত ছিলেন, এর উত্তর হবে এই 4টি রাষ্ট্র হলো 1 নম্বর অস্ট্রিয়া, 2 নম্বর রাশিয়া, 3 নম্বর প্রাশিয়া ও 4 নম্বর ইংল্যান্ড, এরাই 4 প্রধান নামে পরিচিত। 7 নম্বর প্রশ্ন হলো 1830 খ্রিস্টাব্দে ফ্রান্সের জুলাই বিপ্লব সম্বন্ধে রাজা রামমোহন রায়ের সাময়িক প্রতিক্রিয়া কি ছিল, এর উত্তর হবে রাজা রামমোহন রায় ফরাসি দার্শনিক ও চিন্তাবিদ ভলতেয়ার, রুশো ও মন্তেস্কুর চিন্তাধারায় প্রভাবিত হয়েছিলেন। 1830 খ্রিস্টাব্দের 27 থেকে 29 জুলাই মাত্র 3 দিন আন্দোলন করে 30 জুলাই বিপ্লবী জনসাধারণ ফরাসি সম্রাট দশম চার্লসকে সিংহাসনচ্যুত করেন। ফ্রান্সের জুলাই বিপ্লবের সাফল্যে ভারতে রাজা রামমোহন রায় অত্যন্ত আনন্দিত হয়েছিলেন। তার আনন্দের বহিঃপ্রকাশ স্বরূপ তিনি বন্দরে 2টি ফরাসি জাহাজে গিয়ে ফরাসি যাত্রীদের অভিনন্দন জানিয়ে বলেছিলেন গ্লোরি 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 টু ফ্রান্স। 8 নম্বর প্রশ্ন হলো শিল্প বিপ্লবে নারীদের অবস্থান কেমন ছিল, এর উত্তর হবে শিল্প বিপ্লবের ফলে কলকারখানায় যন্ত্রের ব্যবহার হতে থাকে, ফলে কায়িক শ্রমের প্রয়োজনীয়তা কমে যাওয়ায় নারী ও শিশুরা বিভিন্ন কর্মে নিযুক্ত হতে থাকে। তবে নারী ও শিশু শ্রমিকরা প্রাপ্তবয়স্ক পুরুষের সমপরিমাণ উৎপাদন করলেও বেতন পেত খুব কম, এইভাবে তারা শোষিত হতো। এরপরে 9 নম্বরে আছে প্রথম বিশ্বযুদ্ধের প্রত্যক্ষ কারণ কি ছিল, এর উত্তর হবে 1914 খ্রিস্টাব্দের 28 জুন অস্ট্রিয়ার যুবরাজ ফ্রান্সিস ফার্দিনান্দ ও তার পত্নী সোফিয়া বসনিয়ার রাজধানী সেরাজোভো পরিদর্শনকালে এক সার্বো আততায়ীর হাতে নিহত হন।
এই হত্যাকাণ্ডই সেরোজেভো হত্যাকাণ্ড নামে পরিচিত। এই হত্যাকাণ্ডের জন্য অস্ট্রিয়া সার্বিয়াকে দায়ী করে এক চরমপত্র পাঠায়। সার্বিয়া এই দাবি মানতে অস্বীকার করলে অস্ট্রিয়া সার্বিয়া আক্রমণ করে এবং প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়। এরপরে 10 নম্বরে আছে লেনিনের ঘোষিত এপ্রিল থিসিসে কি বলা হয়েছিল। এর উত্তর হবে 1917 খ্রিস্টাব্দের 16 এপ্রিল লেনিন রাশিয়ার বলশেভিক কর্মীদের সামনে তার যে বিখ্যাত কর্মধারা প্রকাশ করেন তা এপ্রিল থিসিস নামে পরিচিত। তিনি বলেন, বলশেভিকদের জন্যই রাশিয়ায় জারতন্ত্রের অবসান ঘটেছে, তাই রাষ্ট্র ক্ষমতা তাদেরই প্রাপ্য। সাধারণ মানুষকে ঐক্যবদ্ধ করে সর্বহারা শ্রেণীর একনায়কতত্ত্ব প্রতিষ্ঠা করতে হবে। বলশেভিকরা ক্ষমতা পেলে সৈন্যরা শান্তি পাবে, কৃষকরা জমি পাবে, শ্রমিকরা রুটি পাবে। 11 নম্বর প্রশ্ন হলো হুবার মোরাটোরিয়াম বলতে কি বোঝো। এর উত্তর হবে আমেরিকা যুক্তরাষ্ট্র প্রথম বিশ্বযুদ্ধে বিধ্বস্ত জার্মানিকে ঋণ দিত, কিন্তু 1929 খ্রিস্টাব্দে সৃষ্ট অর্থনৈতিক মহামন্দার জন্য আমেরিকার পক্ষে জার্মানিকে ঋণ দেওয়া অসম্ভব হয়ে পড়ে। ফলে জার্মানি ঋণ না পেয়ে মিত্রপক্ষকে ক্ষতিপূরণ দিতে পারে না। আবার মিত্রপক্ষের রাষ্ট্রগুলি আমেরিকার ঋণ শোধ করতে অপরাগ হয়। এই অবস্থায় আমেরিকা যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি হুবার 1931 খ্রিস্টাব্দের 20 জুন ঘোষণা করেন যে 1931 খ্রিস্টাব্দের 1 জুলাই থেকে আগামী 1 বছর কোনো দেশকে তার ঋণ শোধ করতে হবে না। একেই হুবার মোরাটোরিয়াম বা হুবার স্থগিতকরণ বলা হয়। এরপরে 12 নম্বরে আছে ভাইমার প্রজাতন্ত্র কি। এর উত্তর হবে প্রথম বিশ্বযুদ্ধের অবসানের পর জার্মানির বিশিষ্ট সমাজতান্ত্রিক নেতা ফ্রেডরিক ইবার্টের নেতৃত্বে সোশ্যালিস্ট রিপাবলিকান দল রাজতন্ত্রের অবসান ঘটিয়ে জার্মানিতে সমসাময়িক একটি সরকার প্রতিষ্ঠা করেন। বার্লিনের নিকটবর্তী ভাইমার শহরে এই প্রজাতান্ত্রিক সরকারের কর্মকেন্দ্র প্রতিষ্ঠিত হয় বলে এই প্রজাতন্ত্রকে ভাইমার প্রজাতন্ত্র বলা হয়। 14 নম্বর প্রশ্ন হলো রোম বার্লিন টোকিও অক্ষজোট বলতে কি বোঝো। এর উত্তর হবে 1936 খ্রিস্টাব্দের অক্টোবর মাসে ইটালি ও জার্মানির মধ্যে রোম বার্লিন অক্ষ চুক্তি স্বাক্ষরিত হয়। 1936 খ্রিস্টাব্দের 25 নভেম্বর জাপান কমিনটার্ন বিরোধী চুক্তি স্বাক্ষর করে। ফলে ইটালি, জার্মানি, জাপান এই 3 রাষ্ট্রের জোট গড়ে ওঠে। এই জোটকে রোম বার্লিন টোকিও অক্ষ শক্তি জোট বলা হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধে এই জোট আক্রমণকারী ভূমিকা পালন করে। 15 নম্বর প্রশ্ন হলো উগ্র জাতীয়তাবাদ কি। এর উত্তর হবে যে জাতীয়তাবাদ বিভিন্ন জাতির মধ্যে সম্প্রীতি ও সহযোগিতার সম্পর্ক ধ্বংস করে জাতিবিদ্বেষ প্রচার করে এবং সাম্রাজ্যবাদ, উপনিবেশবাদ প্রভৃতি শোষণমূলক ধারণাকে সমর্থন করে তাকে উগ্র জাতীয়তাবাদ বলে। 16 নম্বর প্রশ্ন হলো জাতিসংঘের কার্যাবলী রূপায়ণের জন্য মূলত 3টি সংস্থা গঠন করা হয়েছিল, সেগুলি কি কি। এর উত্তর হবে জাতিসংঘ 3টি প্রধান সংস্থা নিয়ে গড়ে উঠেছিল। এগুলি হলো 1 নম্বর সাধারণ সভা, 2 নম্বর পরিষদ, 3 নম্বর সচিবালয়। আজকের ক্লাসের ভিডিও তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিও। পরের স্কুলগুলির প্রশ্নোত্তরের ভিডিও তাড়াতাড়ি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ভিডিওটিকে একটি লাইক করে দিও। তাহলে দেখা হচ্ছে পরের ক্লাসে।